আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের অনলাইন ক্র্যাশ কোর্সের ৮ নাম্বার লেকচার। তো আমরা গত লেকচারে উৎপাদিত পণ্যের ব্যয় এবং হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, উৎপাদন ব্যয় এবং সেই সাথে রেও মিলের যে ক্যাটাগরিগুলো আছে, সেই রেও মিলের ক্যাটাগরিগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ৪টা হোমওয়ার্ক দিয়েছিলাম গত ক্লাসে। তো আহ, সেটা ভালো সাড়া পেয়েছি। আশা করছি আরও ভালোভাবে চেষ্টা করবেন। তো এটার সমাধানটাও আমি আমাদের পেইড গ্রুপে দিয়ে দিয়েছি। তো আহ, আজকে আমরা রেও মিলের কিছু প্রবলেম এবং সেই সাথে আহ, অনুপাতজনিত কিছু প্রবলেম এবং তার আলোচনা নিয়েই আজকের ক্লাসটা আমরা শেষ করব। তো আমরা গত ক্লাসে রেও মিলের একটা বড় টোটকা যদি আমি বলি, বা রেও মিল করার জন্য আমরা বড় একটা অস্ত্র যদি আমরা বলি, সেটা আমরা শিখেছিলাম যে সব ডেবিট এবং আদম ক্রেডিট। তো আমরা যদি আজকের সব ডেবিট এবং আদম ক্রেডিটের এটা যদি আবার একটু রিক্যাপ করি, সব মানে হচ্ছে সম্পত্তি এবং ব্যয়, আদম মানে হচ্ছে আয় দায় মালিকানা সত্ত্ব। তো এই পাঁচটা জিনিস হচ্ছে দুইটা জিনিস হচ্ছে ডেবিট এবং তিনটা জিনিস হচ্ছে ক্রেডিট। তো এই দুইটাকে যদি আমরা ক্যাটাগরাইজ করতে পারি প্রত্যেকটা আইটেম ধরে ধরে, যে এই আইটেমটা কি আদমের মধ্যে পড়ে না সবের মধ্যে পড়ে, যদি সবের মধ্যে পড়ে তাহলে সেটাকে ডেবিট পাশে লিখব, যদি আদমের মধ্যে পড়ে তাহলে সেটাকে আমরা ক্রেডিট পাশে বসাবো। এবং এই দুইটাকে যখন আমরা এভাবে ক্যাটাগরাইজ করব তখন আমরা অটোমেটিক্যালি সেটার রেও মিলটা আমাদের মিলে যাবে। তো আমরা যদি একটু একটা রেও মিল যদি আমরা দেখি, আচ্ছা ক্যাটাগরাইজের মধ্যে আমরা তারপরে যদি আবার একটু দেখি যে সম্পত্তির মধ্যে ৩ ধরনের সম্পত্তি আছে, ব্যয়ের মধ্যে ৩ ধরনের খরচ আছে, আয়ের মধ্যে ২ ধরনের আয় আছে, দায়ের মধ্যে ২ ধরনের দায় আছে, মালিকানা সত্ত্বের মধ্যে ৩ ধরনের মালিকানা সত্ত্ব হতে পারে। তো এই জায়গাগুলি নিয়েই এখন আমরা প্রত্যেক একটা সমাধানে আমরা যদি যাই, যে আসলে সমাধানগুলো কি কি, একটা প্রবলেম থেকে সেটা সমাধানে যদি আমরা যাই, যেমন একটা প্রশ্ন আমরা এখানে এনেছি যে রাশেদ সাহেবের 2025-এর 30শে জুন তারিখ সমাপ্ত অর্থ বছরে ওনার কিছু হিসাবের লিস্ট এখানে দেয়া আছে, যেগুলো দিয়ে একটি শুদ্ধ রেও মিল তৈরি করতে হবে। তো আমরা যদি এখানে দেখি, প্রথমে কি কি আছে, মূলধন আছে। আচ্ছা মূলধন, তাহলে এটা কি? এটা মূলধন যেহেতু আমরা আগেই জানি যেটা একটা ক্যাপিটাল পার্ট মানে আয় দায় মালিকানা সত্ত্ব, তাহলে এটা মালিকানা সত্ত্বের পার্ট। তো মালিকানা সত্ত্ব তাহলে আদমের হচ্ছে গিয়ে আদম, তাহলে আদমে এটাকে অবশ্যই ক্রেডিটে পড়বে। আচ্ছা প্রারম্ভিক মজুদ পণ্য, আচ্ছা প্রারম্ভিক মজুদ পণ্য এটা আমার একটা খরচ, তাহলে ব্যয় এটা হচ্ছে গিয়ে সবের মধ্যে ক্যাটাগরাইজ করব, তাহলে এটা ডেবিট পাশে বসবে। ক্রয় এটাও ব্যয়। বিক্রয়টা হচ্ছে কি আমার আয়, বিক্রয় থেকে আমার আয় আসে যেহেতু, তাহলে বিক্রয়টা আমার আয়, তাহলে এটা হচ্ছে গিয়ে ক্রেডিট পাশে বসবে। আসবাবপত্র, আচ্ছা আসবাবপত্র বাবদ এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। হ্যাঁ, এটা যেহেতু এটা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তাহলে এটা আমার একটা অ্যাসেট। আসবাবপত্র যেহেতু আমার একটা অ্যাসেট, তাহলে এটা সবের মধ্যে পড়বে। আচ্ছা দেনাদার হিসাব মানে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল, তাহলে এটাও হচ্ছে গিয়ে অ্যাসেট পার্টে পড়বে। অ্যাসেট পার্ট মানে হচ্ছে ডেবিট পাশে পড়বে। পাওনা হিসাব তার মানে পাওনাদার হিসাব, এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমার দায়, চলতি দায় যেটাকে আমরা বলি, এই চলতি দায়। তো তাহলে এই দায়টা যেহেতু আদমের দায়, তাহলে দায় হচ্ছে এটাও ক্রেডিট পাশে পড়বে। ঋণ এটা দায়, এটাও ক্রেডিট পাশে পড়বে। আচ্ছা হাতে নগদ এন্ডিং, এটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা আমার একটা অ্যাসেট, এটা আমার হচ্ছে কি সম্পত্তি আকারে বুঝবে। আচ্ছা বেতন ও ভাতা এটা আমার এক্সপেন্স, এটা ব্যয় হিসাবে ধরবে। অনাদায়ী পাওনা, আচ্ছা অনাদায়ী পাওনা, যদি আমার কোনো অনাদায়ী পাওনা যদি আমি পেয়ে থাকি, তাহলে এটা আমার হচ্ছে গিয়ে ইনকাম হিসাবে এটা ক্রেডিট পাশে পড়বে। তো আমরা এখন যদি একটু দেখি সমাধানটা, মূলধন এটা আমাদের ক্রেডিট পাশে চলে গিয়েছে, প্রারম্ভিক মজুদ এটা ডেবিট পাশে আসছে, ক্রয় ডেবিট পাশে আছে, বিক্রয় আমি এটা ক্রেডিট পাশে চলে গেছে, আসবাবপত্র এটা ডেবিট পাশে, দেনাদার ডেবিট পাশে, পাওনাদার ক্রেডিট পাশে, ঋণ ক্রেডিট পাশে, হাতে নগদ এটা সম্পত্তি এটা ডেবিট পাশে, বেতন খরচ এটা ডেবিট পাশে, অনাদায়ী পাওনা এটাও একটা খরচ, তাহলে এটাও ডেবিট পাশে।
তো এইগুলো সব যখন আমার ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে মিলিয়ে আমরা 25,70,000 টাকা, এটা ডেবিট পাশেও সমান ক্রেডিট পাশেও সমান। যখন আমাদের এটা দুইটা পাশেরই আসলে যোগফলটা সমান হবে, তখন আমাদের এটা অটোমেটিক্যালি রেওমিল মিলে গেছে, সেটা আমরা বলতে পারি যে ট্রায়াল ব্যালেন্স ইজ রাইট। তো এটা ছিল আমাদের প্রথম রেওমিল। এবার আমরা একটা দ্বিতীয় আর একটা রেওমিল দেখবো, যেখানে আরো কিছু ধরনের এলিমেন্ট আরো বেশি আছে। তো এখানে কি কি আছে? বিনিয়োগ আছে, বিনিয়োগ বিনিয়োগের বকেয়া সুদ আছে, বিক্রয় বাট্টা ক্রয় বাট্টা আছে, প্রদেয় নোট আছে, প্রাপ্য নোট আছে, অফিস সরঞ্জাম আছে, বিজ্ঞাপন খরচ আছে, পরিবহন ব্যয় আছে। আচ্ছা, বহির্মুখী পরিবহন ব্যয়। আচ্ছা, এটা ছিল বহির্মুখী। আমি এখানে যেটা প্রবলেমে আসবে বা যেটা নিয়ে কথা আসতে পারে সেইটাকে যদি আমরা একটু দেখি। পরিবহন ব্যয় এটা সব সাধারণত খরচ, কিন্তু বহির্মুখী পরিবহন ব্যয় তার মানে এটা আমি আমার সেল করতে যে ভাড়াটা আমার খরচ হয়েছে। সেল করতে যে ভাড়াটা খরচ হয়, সেল যেহেতু ক্রেডিট, তাই বহির্মুখী পরিবহন ব্যয়টা আসবে ডেবিট। এটা সেলকে কমিয়ে দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাংক চার্জ, ইজারা সম্পত্তি, ঋণপত্র ডিবেঞ্চার, ঋণপত্রের সুদ, অনুপার্জিত সেবা বা আয়। আচ্ছা, এই আনআর্ন রেভিনিউ নিয়ে আমাদের কিছু কথা আছে। আনআর্ন রেভিনিউ হচ্ছে গিয়ে কি, যে আপনি আগাম ভাড়া নিলেন, অথবা হচ্ছে গিয়ে কি যে আপনি আগাম কোনো আপনি আগামী মাসে কোনো সেবা দিবেন, কিন্তু টাকাটা আপনি অগ্রিম নিয়ে নিয়েছেন। তাহলে সেই ক্ষেত্রে এই যে আপনি অগ্রিম টাকাটা নিলেন, এই অগ্রিম টাকাটা নেওয়াটা হচ্ছে আপনার জন্য, যদিও এটা একটা রেভিনিউর পার্ট, যে আপনি সেবাটা দিলে হচ্ছে রেভিনিউ হতো, সেবাটা যেহেতু এখনো দেন নাই, সেহেতু এটা আপনার একটা লাইবিলিটি পার্টে চলে আসবে, যদিও এটার নাম কিন্তু রেভিনিউ বা উপার্জন, অনুপার্জিত সেবা আয়, আয় লেখা আছে। এখন আয় লেখা দেখলেই সেটা কিন্তু আমার আদমের মধ্যে আমি ফেলতে পারবো না, এটার আবার ক্যাটাগরিটা একটু দেখতে হবে, যে অনুপার্জিত সেবা আয়, যেটা আমার উপার্জন হয় নাই, যেটা আমার উপার্জন হয় নাই, সেই উপার্জন অনুপার্জিত যে আয়টা, সেই আয়গুলো কিন্তু আমার এই মুহূর্তে দায়ের মধ্যে পড়বে। তার মানে আনআর্ন রেভিনিউ ইটস কল্ড এ চলতি দায়, মানে কারেন্ট লাইবিলিটিস। মজুরি এবং বেতন, হাতে নগদ, মূলধন, বিক্রয়, পাওনাদার, ব্যাংক ঋণ, এগুলো মোটামুটি আমাদের সবই জানা, বা আমরা হচ্ছে এগুলো ক্যাটাগরাইজ করতে পারবো। তো এখানে আরেকটা ছিল বিক্রয় বাট্টা এবং ক্রয় বাট্টা। তো বিক্রয় বাট্টা মানে হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট, ক্রয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট। আর এটা হচ্ছে প্রাপ্য নোট, প্রদেয় নোট, মানে আমরা গিয়ে বিভিন্ন ধরনের নোটস ইস্যু করি টাকা কালেকশনের জন্য। তো প্রদেয় নোট এবং প্রাপ্য নোট, মানে আমি যে নোটগুলো পাবো অথবা আমি যে নোটগুলো প্রদান করেছি, এই দুইটাই একটা ডেবিট একটা ক্রেডিটে বসবে। প্রদেয় নোট হচ্ছে গিয়ে আমার জন্য লাইবিলিটিস, আর প্রাপ্য নোট আমার জন্য হচ্ছে গিয়ে এটাকে কি বলবো, আমার জন্য হচ্ছে এটা ইটস কল্ড এ আমার লাইবিলিটিকে কমায়, যেহেতু লাইবিলিটিকে কমায়, তাই আমার এটা হচ্ছে গিয়ে ডেবিট পাশে পড়ে। তো আমি যদি এটাকে একটু দেখি, এখানে আমি প্রয়োজনীয় নোটটা আপনাদের জন্য একটু দেওয়ার চেষ্টা করেছি, যেটা আমি বলছিলাম যে প্রদেয় নোট হচ্ছে গিয়ে আমার জন্য দায়, তাই এটা ক্রেডিট। আর প্রাপ্য নোট এটা আমার জন্য আসলে আয় না, কিন্তু এটা আমার দায়কে যেহেতু কমায়, তাহলে সেহেতু এটা একটা সম্পদ হিসাবে গণ্য করে এটাকে হচ্ছে গিয়ে ডেবিট পার্টে দেখানো হয়। আচ্ছা, বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট, অথবা যদি বলি যে আমার এটা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট, আমি এটাকেও আমি আমার অ্যাসেট ক্যাটাগরাইজে আমি ফেলতে পারি, মানে এটাকে সবের মধ্যে পড়বে। সম্পত্তি, বিনিয়োগ একটা সম্পত্তি। আচ্ছা, বিনিয়োগের বকেয়া সুদ, এটাও একটা সম্পদের মধ্যে পড়ে। বিক্রয় বাট্টা, তাহলে এটা হচ্ছে গিয়ে কি, যেহেতু বিক্রয় বাট্টা বিক্রয়কে কমিয়ে দেয়, সেহেতু এটা ডেবিট পাশে পড়বে। বিক্রয় বাট্টা মানে বিক্রয় ডিসকাউন্ট, মানে আমি বিক্রয় করতে যে একটা ডিসকাউন্ট দিয়েছি, তাহলে বিক্রয় করতে যেহেতু আমি ডিসকাউন্ট দিছি 10 টাকা, 100 টাকার প্রোডাক্ট আমি 10 টাকা কমে হচ্ছে গিয়ে বিক্রি করেছি, তাহলে এটা বিক্রয় বাট্টা, এই 10% যে বিক্রয় বাট্টা, 10 টাকা যে আমি কম দিলাম, তো এই কমটা হচ্ছে কি ডেবিট পাশে পড়বে। যদিও এটা বিক্রয় লেখা আছে, বিক্রয় মানে আমাদের রেভিনিউ আমরা চিন্তা করি, বা হচ্ছে আমার আয় চিন্তা করি, কিন্তু বিক্রয় বাট্টা এটা আয় না, এটা হচ্ছে গিয়ে আমার খরচের মধ্যে, খরচের পার্ট। আচ্ছা, ক্রয় বাট্টা কেন ক্রেডিট হইল?
তো ক্রয়বারটা ক্রেডিট হওয়ার মূল কারণ হচ্ছে ক্রয়বারটা আমার বিভিন্ন ক্রয়, দ্যাট মিনস আমার পারচেজকে সে কমিয়ে দিচ্ছে। যখন সে পারচেজের ভ্যালুকে কমিয়ে দিচ্ছে, তার মানে এইটাই হচ্ছে ক্রয়বারটা। মানে এইটা আপনার ক্রেডিট পাশে চলে যাবে। যেহেতু পারচেজ আমার ডেবিট পাশের আইটেম, যখন ডেবিট পাশের কোনো আইটেমকে কোনো কন্ট্রা আইটেম কমিয়ে দেয়, ভ্যালুটা কমিয়ে দেয়, তাহলে সেটা তার ডেবিট থাকলে ক্রেডিট হয়, ক্রেডিট থাকলে ডেবিট হয়। আচ্ছা, প্রাপ্য নোট, যেটার কথা অলরেডি বলেছি। অফিস সরঞ্জাম আমরা জানি এটা একটা অ্যাসেট। বিজ্ঞাপন খরচ, এটা আমার এক্সপেন্স। পণ্য পরিবহন বহির্মুখী, এটাও আমার এক্সপেন্স। ব্যাংক চার্জ, এটা আমার এক্সপেন্স। ইজারা সম্পত্তি, এটা আমার অ্যাসেট। ঋণপত্র, এটা আমার লাইবিলিটিস। এরপরে আছে হচ্ছে ঋণপত্রের সুদ, এটা আমার জন্য ইনকাম। অনুপার্জিত সেবা থেকে আয়, যেটা আমি বলেছিলাম যে আনআর্নড রেভিনিউ, এটা আমার জন্য ইটস কল্ড দায় বা ক্রেডিট সাইডে যায়। হাতে নগদ, দ্যাট মিনস আমার কাছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট নামে যেটা থাকে, বা হচ্ছে কি আমার কাছে যে ক্যাশ অথবা ব্যাংকে যেটা থাকে, এটাকে আমরা হাতে নগদ বলি। তো হাতে নগদ হচ্ছে, এটাও একটা অ্যাসেট। এই অ্যাসেট যেহেতু, তার মানে এটা সম্পদ, তাহলে সম্পদ হলে এটা ডেবিট পাশে পড়বে। দেন মূলধন, এটা অবশ্যই একটা হচ্ছে গিয়ে ওনার সিকিউরিটির পার্ট। ওনার সিকিউরিটি মানে হচ্ছে মালিকানা সত্ত্বের পার্ট। মালিকানা সত্ত্বর পার্টে মূলধন থাকে, তাহলে মূলধন এটা অবশ্যই ক্রেডিট পাশে যাবে। বিক্রয় ক্রেডিট পাশে যাবে, পাওনাদার ক্রেডিট পাশে যাবে, ব্যাংক ঋণ ক্রেডিট পাশে যাবে। তো এই সব ডেবিট এবং ক্রেডিটকে যদি আমরা অ্যাকুমুলেটেড করি, তাহলে আমরা দুইটাতেই 11,07,000 টাকা এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে আমাদের রেও মিলটা অবশ্যই সঠিক আছে, এটা আমরা বলতে পারি। তো এরপরে আমরা 3টা হোমওয়ার্ক দিয়েছি। হোমওয়ার্কটাও তারপরে আমি একটু আপনাদের সুবিধার্থে একটু কিছু কিছু জায়গাতে ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হচ্ছে মূলধন, এটা আমরা জানি। প্রারম্ভিক মজুদ জানি। ক্রয় বিক্রয়, তাও আমরা জানি। ক্রয় বিক্রয় ফেরত, তাহলে এই লাইনটাতে আমরা একটু পড়ি। বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত মানে হচ্ছে সেলস রিটার্ন। এখন সেলস রিটার্ন যখন সেলসকে কমায় দিবে, তাহলে সেলস যদি ক্রেডিট থাকে তাহলে এটা ডেবিট হয়ে যাবে। আচ্ছা, ক্রয় ফেরত, ক্রয় যেহেতু হচ্ছে ক্রয় ফেরত মানে পারচেজ রিটার্ন। আচ্ছা, পারচেজ রিটার্নটার ক্ষেত্রে কি হবে? ক্রয় যেহেতু এটা ক্রয়টা ডেবিট, যেহেতু সেটা ফেরত আসছে, তাহলে এটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে ডেবিট এবং ক্রেডিটের আমরা এই জায়গাতে একটু আমরা বুঝে নিলাম। প্রাপ্য এবং প্রদেয় হিসাব, যে আমি কারো কাছে পাবো বা কেউ আমার কাছে পাবে। প্রাপ্য মানে আমি পাবো, প্রদেয় মানে আমি দিব। তাহলে আমি যেটা পাবো সেটা আমার জন্য হচ্ছে কি অ্যাসেট, আর আমি যেটা দিব সেটা আমার জন্য লাইবিলিটি। প্রাপ্ত কমিশন, তাহলে আমি কমিশন কোনো কিছু পেয়েছি, প্রাপ্ত হয়েছি, তাহলে এটা আমার জন্য অ্যাসেট। আচ্ছা, ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট যেটাকে আমরা বলি, এটা একটা লাইবিলিটি, যেটা আমরা বুঝতে পারতেছি। এখানে আছে কুঋণ অ্যান্ড কুঋণ সঞ্চিতি। আচ্ছা, কুঋণ হচ্ছে ব্যাড ডেপ্ট। আমি যেভাবে বুঝি, ব্যাড ডেপ্ট আসলে কুঋণ জিনিসটা কি সেটা যদি আমরা একটু বুঝতে পারি। কুঋণ হচ্ছে গিয়ে কি, যে এটা কিন্তু আসলে কোনো ঋণ না, এটা আসলে ঋণ না, কিন্তু এটাকে কুঋণ এই জন্য বলা হয় যে এটা যেহেতু অ্যাকাউন্টস রিসিভেবল, মানে আমার হচ্ছে ক্রেডিট সেলসের এরিয়া থেকে আমরা যে টাকাটা পাই না, একটা সার্টেন টাইম পরে যে আমরা টাকাটা পাই না, তাকে না পাওয়ার কারণে তাকে একটা ক্যাটাগরাইজ করতে হয় আমাদের অ্যাকাউন্টসের ভাষায় বা অ্যাকাউন্টসের অনুযায়ী একটা ক্যাটাগরাইজ করতে হয়। এটা আসলে 90 দিন পার হয়ে গিয়েছে কিনা, 120 দিন পার হয়ে গিয়েছে কিনা, বা হচ্ছে কি 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গিয়েছে কিনা, যে টাকাটা আমি ক্রেডিটে সেল করেছি বাট আমি পাই নাই। তো এই ক্যাটাগরাইজের উপরে ভিত্তি করে আমরা তখন ব্যাড ডেপ্টের একটা ক্যাটাগরি তৈরি করি। এই ব্যাড ডেপ্টটাই আসলে হচ্ছে কুঋণ, যে সেলসের টাকাটা আমি পাই না। তার মানে কি, সেলস যদি আমার হয় হচ্ছে ডেবিট, তাহলে সেলসের যে টাকাটা আমি পাবো না, তাহলে এইটা সেলস যেহেতু আমার ক্রেডিট, তাহলে সেলসের যে টাকাটা, বা সেলস না, সরি, এখানে যেহেতু অ্যাকাউন্টস রিসিভেবল, আমি আবারও একটু ঠিক করে নেই। এটা যেহেতু অ্যাকাউন্টস রিসিভেবলের সঙ্গে সম্পর্কিত, অ্যাকাউন্টস রিসিভেবল যেহেতু এটা একটা ডেবিট অংশ, মানে প্রাপ্য হিসাবটা যেহেতু একটা ডেবিটের পার্ট, সেহেতু কুঋণ হবে হচ্ছে ঠিক তার উল্টা। যেহেতু প্রাপ্য হিসাবকে সে কমিয়ে দেবে, প্রাপ্য হিসাবকে যদি সে কমিয়ে দেয়, এইরকম কোনো যদি অংশ যদি থাকে, সেই অংশটাই হচ্ছে কুঋণ, এবং সেই কুঋণটা অবশ্যই ক্রেডিট পাশে যাবে।
আচ্ছা, কুরিন সঞ্চিতি। আচ্ছা, এই কুরিনটা হচ্ছে প্রতি বছর বছর কুরিন হতে হতে আমরা এই কুরিনটাকে একেবারেই আমরা ডিজলভ করে দিই না অ্যাকাউন্টসেরই ভাষায়। যেহেতু কুরিন সঞ্চিতি মানে অ্যাকুমুলেটেড অ্যাকুমুলেটেড ব্যাড ডেপস, যেটাকে আমরা বলি যে কুরিন সঞ্চিতি, যে ব্যাড ডেপসের একটা অ্যাকুমুলেটেড ভ্যালু থাকে। এই ব্যাড ডেপসের অ্যাকুমুলেটেড ভ্যালু এটা কিন্তু ডেবিট। তার মানে কুরিন এবং কুরিন সঞ্চিতি একটা ডেবিট একটা ক্রেডিট। আচ্ছা, শিক্ষানবিশ স্যালামি এবং শিক্ষানবিশ ভাতা। এই শিক্ষানবিশ স্যালামিটা হচ্ছে গিয়ে যে আমার জন্য ইনকাম এবং শিক্ষানবিশ ভাতাটা হচ্ছে গিয়ে আমার জন্য এক্সপেন্স। আচ্ছা, কলকব্জা যন্ত্রপাতি, এটা আমরা জানি এটা আমাদের ইকুইপমেন্টের পার্ট, তার মানে এটা অ্যাসেট। সাধারণ সঞ্চিতি তহবিল, তাহলে এটাও আমার হচ্ছে সাধারণ সঞ্চিতি যেহেতু যেহেতু আচ্ছা, সাধারণ সঞ্চিতি তহবিল আসলে এই বিষয়টা ডেপ্রিসিয়েশনের সঙ্গে আসলে যায়, অথবা এটা ডেপ্রিসিয়েশনের সঙ্গেও যাক, অথবা হচ্ছে গিয়ে জেনারেল রিজার্ভ ফান্ড যেটাকে আমরা বলি, এটা দুইটা জায়গাতেই আসলে এটা যেহেতু পুরোপুরি ক্লিয়ার করা নাই, তো তারপরেও আমরা জেনারেল রিজার্ভ ফান্ড যদি আমরা বলি, সাধারণ সঞ্চিতি তহবিল জেনারেল রিজার্ভ ফান্ড, তাহলে জেনারেল রিজার্ভ ফান্ড একটা ওনার সিকিউরিটির পার্ট, দ্যাট মিনস মালিকানা সত্ত্বের পার্ট, সেহেতু এটা ক্রেডিট পাশে যাবে। আচ্ছা, অগ্রিম প্রদেয় বীমা সেলামি, মানে বীমা সেলামি হচ্ছে, আচ্ছা অগ্রিম প্রদেয় বীমা সেলামি মানেই হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। তো প্রিপেইড ইন্স্যুরেন্স অলওয়েজ আমার ডেবিট পাশে আসবে। কেন? প্রিপেইড ইন্স্যুরেন্সটা হচ্ছে গিয়ে কি যে আমার অ্যাসেট হিসাবে এই মুহূর্তে দেখাবে, যেটা আমার প্রতি মাসে মাসে আমার এটা ডেপ্রিসিয়েট হয়ে বা হচ্ছে অ্যামোর্টাইজ হয়ে এটার টাকাটা আমার কমতে থাকবে। প্রিপেইড ইন্স্যুরেন্স যে আমি 1 বছর পূর্বেই আমি আমার ইন্স্যুরেন্সের টাকাটা দিয়ে দেই, এই কারণে প্রিপেইড ইন্স্যুরেন্স আমার সব ব্যয়ের মধ্যে পড়ে, অগ্রিম ব্যয়। আচ্ছা, বকেয়া অফিস ভাড়া। আচ্ছা, বকেয়া অফিস ভাড়া এটা আমার ইনকামের মধ্যে আসতে পারে বা এটা আমার খরচের মধ্যে আসবে। আচ্ছা, উত্তোলন, এই উত্তোলনটা হচ্ছে উইথড্রন বা উইথড্রন। আচ্ছা, উইথড্রনটা কখন হয়? যখন আপনি আপনার কোম্পানির মালিক, আপনি আপনার মালিকানা সত্ত্ব থেকে যদি কোনো টাকা উঠিয়ে নেন, মালিকানা সত্ত্ব থেকে মানে আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট থেকে যদি কোনো টাকা তুলে নেন, দ্যাট মিনস আপনার যে মূলধন ছিল ইসের শুরুতে 4,50,000 টাকা, তো সেখান থেকে আপনি 45,000 টাকা তুলে নিয়েছেন। এখন মূলধন তাহলে আপনার এখন কত থাকলো? 4,05,000 টাকা। তাহলে এই যে মূলধন কমে গেল উত্তোলনের কারণে, তাহলে মূলধনটা কি? এটা একটা ক্রেডিট আইটেম। তাহলে উত্তোলনটা কি আইটেম হবে? এটা ডেবিট আইটেম। আমি মোটামুটি আপনাদেরকে বুঝারে দেওয়ার চেষ্টা করেছি আর আশা করি আপনারা বুঝতে পারছেন। তো 2 নাম্বারেও এরকমই একটা অঙ্ক দেওয়া আছে, এটার ক্ষেত্রেও ফাহিম অ্যান্ড সন্সের অঙ্ক, যেখানে ভূমি দালান কোঠা এটা আপনারা পারবেন, ব্যাংক জমা পারবেন, সুনাম বা গুডউইল। আচ্ছা, সুনাম বা গুডউইল অলওয়েজ অ্যান অ্যাসেট, অলওয়েজ সম্পত্তি। এই সুনামটা হচ্ছে গিয়ে কি একটা কোম্পানির জন্য একটা সম্পত্তির মতো, গুডউইলটা একটা সম্পত্তির মতো, অতএব এটাও অ্যাসেট পার্টে মানে অ্যাসেট পার্টে থাকবে এবং সেটা ডেবিট পার্টে থাকবে। ক্রয় বিক্রয় আমরা জানি, মজুত পণ্য জানি, আন্তঃপরিবহন জানি, শুল্ক অ্যান্ড কর এটা আমাদের এক্সপেন্স জানি, ভ্রমণ ও বিনোদন এটা আমাদের খরচ জানি, ঋণ জানি, ম্যানেজারের কমিশন এটা আমার এক্সপেন্স জানি, ব্যাংক জমা। আচ্ছা, ব্যাংক জমা কত তারিখে ব্যাংক জমা, এইটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ব্যাংকে জমা আছে হচ্ছে গিয়ে 1/7/2024 তারিখে। আবার আমি ব্যাংক জমা আমার আরেকটা আছে 30/6/2025 তারিখে। খেয়াল করে দেখেন, 2 নাম্বার এবং হচ্ছে গিয়ে এখনকার ব্যাংক জমা, দ্যাট মিনস দুইটা আমাদের ব্যাংক জমা আছে, একটা বছরের শুরুতে ব্যাংক জমা, একটা বছরের শেষে ব্যাংক জমা। তো বছরের শুরুর ব্যাংক জমা বছরের শেষের ব্যাংক জমার মধ্যে তো আছেই, শেষের ব্যাংক জমার মধ্যে তো এই শুরুর ব্যাংক জমা থেকেই তো আপনার বছরের শুরু হয়েছে, যে আমার শুরু হয়েছে 50,000 টাকা দিয়ে, শেষে আছে আমার কাছে এই মুহূর্তে ব্যালেন্স হলো 1,15,000 টাকা। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, রেওমিল সবসময় বছরের শেষের ব্যালেন্স দিয়ে হয়, বছরের শুরুর ব্যালেন্স দিয়ে কখনো কোনো কিছু রেওমিল হবে না, রেওমিল হবে না। এবং রেওমিলের সঙ্গে যেহেতু সম্পর্কিত হচ্ছে ব্যালেন্স শিট, দ্যাট মিনস উদ্ধৃত পত্র, এই ব্যালেন্স শিটও বছরের শেষের ফিগারগুলো দিয়ে হয়, বছরের শুরুতে এদের কোনো ফিগার দিয়ে কোনো ব্যালেন্স শিট তৈরি হয় না।
তাহলে তাহলে আমাদের এই ব্যাংক জমার টাকাটা আসবে না। দেনাদার পাওনাদার আমরা জানি, অবচয় সঞ্চিতি, এই যে আমাদের হচ্ছে গিয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু আমার সম্পত্তিকে, দ্যাট মিন্স আমার যন্ত্রপাতির ভ্যালুকে কমিয়ে দেয়, সেহেতু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা ক্রেডিট আইটেম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা অবচয় সঞ্চিতি, এই সঞ্চিতির মাধ্যমে আমার যে অ্যাসেটের যে ভ্যালুটা ছিল 4 লাখ টাকা, সাপোজ 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 2 লাখ টাকা, এই যে ভূমি এবং দালান কোঠা, সাপোজ আমি এখানেই ধরি দালান কোঠা আমার 7,50,000 টাকা ছিল, তো সেখান থেকে অবচয় সঞ্চিতির কারণে আমার এই মুহূর্তে ভ্যালু থাকবে 6,90,000 টাকা। তাহলে 6,90,000 টাকা তাহলে যদি আমার ভ্যালু হয়, তা কেন ভ্যালু হলো? এই অবচয় সঞ্চিতির কারণে। এই অবচয় সঞ্চিতির কারণে তাহলে অ্যাসেট বা দালান কোঠা হচ্ছে গিয়ে আমার যেহেতু ডেবিট আইটেম, তাহলে অবচয় সঞ্চিতি আমার হচ্ছে ক্রেডিট আইটেম। আমি বারবারই এই ধরনের কন্ট্রা এন্ট্রিগুলো বোঝানোর চেষ্টা করতেছি এই জন্য যে অবচয় সঞ্চিতি বা শুধু অবচয়, অবচয় এবং অবচয় সঞ্চিতির মধ্যে পার্থক্য আছে। অবচয় হচ্ছে আমার খরচ, অবচয় সঞ্চিতি কিন্তু আমার ক্রেডিট পাশে পড়ে। অবচয় পড়ে ডেবিট পাশে, অবচয় সঞ্চিতি পড়ে ক্রেডিট পাশে। উত্তোলন সেম ভাবে উত্তোলন, তার মানে উইথড্র আছে। তাহলে উইথড্র যখন আছে তাহলে এখানে মূলধনের থেকে আমার উইথড্রটা কমে যায়, তাহলে এটাও একটা কন্ট্রা এন্ট্রি। তাহলে এখানে আমরা বেশ কিছু কন্ট্রা এন্ট্রি পাইছি, যে অবচয় সঞ্চিতি একটা কন্ট্রা এন্ট্রি, উত্তোলন একটা কন্ট্রা এন্ট্রি, আর এছাড়া আমরা এডিশনালি পেয়েছি সুনাম। আর একটা জিনিস যেটা পেয়েছি সেটা হচ্ছে ব্যাংক জমা। ব্যাংক জমার ওপেনিং আছে, ক্লোজিং আছে। তো ব্যাংক এইটার ক্ষেত্রে আমি বলে দিছি যে আমাদের ক্লোজিং এর ভ্যালুটাই আসবে, ওপেনিং এর ভ্যালু আমরা এখানে ধরবো না। এটা একটা বাড়তি আইটেম আমাদের জন্য, এই আইটেমটার কোনো লিস্ট আমাদের কাছে আসবে না। তো বাকিটুকু আপনারা করবেন, যে ভুল আপনাদের একটা জিনিস মনে রাখবেন যে কোনোভাবেই এটা ডেবিট পাস এবং ক্রেডিট পাস দুইটার যদি ভ্যালু যদি সমান না হয়, তার মানে আমার অঙ্ক হয় নাই, আমার রেওমিল তৈরি হয় নাই। রেওমিল তৈরি হওয়ার মূল শর্ত হচ্ছে ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান হইতে হবে। থার্ড, এটা খুব বেশি আসলে আলোচনা করার কিছুই নাই এখানে। জি জি, যদি কিছু জি বলার থাকে স্যার, বলেন। অবচয় সঞ্চিতিটা আবার একটু বলবেন কি প্লিজ? আচ্ছা, অবচয় সঞ্চিতি হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মানে আমাদের যে অবচয়, আমরা প্রতি বছর বছর যে আমরা অ্যাসেটের যে ভ্যালুটা থাকে, সেই ভ্যালুটাকে যে আমরা প্রতি বছর বছর নির্দিষ্ট হারে আমাদেরকে ডেপ্রিসিয়েট করতে হয়। কারণ ভ্যালু আসলে কিছু কিছু অ্যাসেটের ভ্যালু সাধারণত বাড়ে, যেমন ল্যান্ডের ভ্যালু সাধারণত বাড়ে, কিন্তু দালান কোঠা, আমার হচ্ছে গিয়া ফ্রিজ, টিভি, টেলিভিশন, আমার বিভিন্ন ধরনের আসবাবপত্র, এইগুলো কিন্তু আসলে বছর বছর দাম বাড়ে না। এগুলো কিন্তু বছর বছর, যেমন আমার গাড়ি, এগুলোর দাম সাধারণত বছর বছর দাম কমে। তাহলে এইটার একটা নির্দিষ্ট হারে দাম কমানো লাগে আমাদের প্রত্যেকটা ব্যালেন্স শিট করার সময়। এই এই যে যে একটা নির্দিষ্ট হারে, যেমন সাধারণত দালানের ক্ষেত্রে অ্যাজ পার ট্যাক্স অনুযায়ী 5 থেকে 10% পর্যন্ত বলা আছে। তো এই 10% যে আমার দালানের যে ভ্যালু কমলো, তাহলে এই দালানের ভ্যালু যদি আমার 7 লাখ টাকা থাকে, তাহলে 7 লাখ টাকার 10% মানে হচ্ছে আমার 70,000 টাকা। এই 70,000 টাকা আমাকে ডেপ্রিসিয়েট করে আমাকে এই যে যে 2025 সালের 30শে জুন বলা আছে, এই 30শে জুন তারিখে আমার সেটার ভ্যালু থাকবে 70,000 টাকা। 7 লাখ থেকে যদি কমে তাহলে 6,30,000 টাকা থাকবে। এখন এটা প্রথম বছর হইল 6,30,000 টাকা, দ্বিতীয় বছর আরও 10%, তৃতীয় বছর আরও 10%। তো এভাবে করে 10% করে আমরা যে কমাই, তাহলে এটা কমালে এটা একদিক থেকে তো আমি কমাচ্ছি, দ্বিতীয় আর দিক থেকে আমরা আমাদের ব্যালেন্স শিটকে সেম রাখার জন্য অবচয় সঞ্চিতি নামে একটা ক্যাটাগরি আমরা তৈরি করি অ্যাকাউন্টিংয়ের পারপাসে, যেখানে আমাদের এই অ্যাসেটের ভ্যালুটা একটা সময় অ্যাসেটের ভ্যালু 0 হয়ে যাবে, অবচয় সঞ্চিতি 7 লাখ টাকা চলে আসবে। যখন আমার এই এই অবচয় সঞ্চিতিটা 7 লাখ টাকা চলে আসবে এবং অ্যাসেটের ভ্যালু 0, তখন আমরা এই অবচয় সঞ্চিতিকে অ্যাজ অ্যান এক্সপেন্স ধরে আমরা এটাকে ডিলিট করে দিই আমাদের অ্যাকাউন্টসের থেকে। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি যে অবচয় সঞ্চিতির আসলে এখানে পার্টটা কি, যে রেওমিল তৈরির ক্ষেত্রে আসলে এটার মূল ধারণাটা কি। অবচয় সঞ্চিতি হচ্ছে আপনার প্রতি বছর বছর কাটা যে অবচয় এক্সপেন্স,
এই অবচয়টাকে একটা জায়গায় অ্যাকুমুলেট করে রাখা, একটা সঞ্চয় করে রাখা, একটা যোগফল করে রাখা। এই যোগফল এবং আজকের যে দালান কোঠার ভ্যালু, এই দুটাকে যদি আমি যোগ দেই, তাহলে আমি যে কিনেছিলাম যে দিন দালান কোঠাটা, সেই দিনের ভ্যালুর সমান হবে। তাহলে এখন আমার যেদিন আমি দালান কোঠা কিনেছি সেই ভ্যালুতে তো আজকে লিপিবদ্ধ আমি করতে পারতেছি না, কারণ প্রতি বছর বছর আমার দাম কমেছে। তাহলে লিপিবদ্ধকৃত দালান কোঠার দামটা যাতে নির্ধারণ করা যায়, সেই জন্য অবচয় সঞ্চিতিকে আমাদের আনতে হয়েছে। আচ্ছা, যাই হোক, সেই অবচয় সঞ্চিতির আসলে রেও মিলে আমাদের পার্টটা হচ্ছে, যেহেতু অবচয় সঞ্চিতি আমাদের অ্যাসেটের ভ্যালুকে কমিয়ে দেয়, অবচয় সঞ্চিতি অ্যাসেটের ভ্যালুকে কমিয়ে দেয়, তাহলে অ্যাসেট যেহেতু ডেবিট, অ্যাসেটের ভ্যালুটা যেহেতু ডেবিট, সেহেতু অবচয় সঞ্চিতি হচ্ছে ক্রেডিট। দ্যাট মিনস আপনি যদি মনে করেন যে এই প্রশ্ন নাম্বার 2-এ আসলে আমার ভূমি এবং দালান কোঠার ভ্যালু ছিল 7,50,000 প্লাস 60,000, দ্যাট মিনস 8,10,000 টাকা ছিল আমার আসলে মূল কেনা ভ্যালু ভূমি এবং দালান কোঠার, যেটার ভ্যালু আজকে 2025 সালে এসে অবচয় সঞ্চিতির নামে আসছে 60,000 টাকা, আর ভূমি এবং দালান কোঠার নামে ভ্যালু আছে আমাদের বুক অফ অ্যাকাউন্টসে 7,50,000 টাকা। তো এই জায়গাতেই এইটা যেহেতু আমার অবচয় সঞ্চিতি আমার ভূমির দালান কোঠার ভ্যালুকে কমিয়ে দিয়েছে, সেহেতু ভূমি দালান কোঠা যেহেতু অ্যাসেট পার্টে পড়ে এবং সে ডেবিট পাশে থাকে, তাই অবচয় সঞ্চিতি ক্রেডিট পাশে থাকবে। এটাই ছিল এখানকার মূল সূত্র। তো বিষয়টা হয়তো আপনারা আশা করতেছি বুঝতে পারছেন এবার। তো এরপরে আমরা যদি প্রশ্ন নাম্বার 3-এ যদি আবার চলে যাই, হোমওয়ার্ক এখানে তিন নাম্বার হোমওয়ার্ক দেওয়া আছে। এখানে স্থাবর সম্পত্তি বলা আছে, বন্ধকি ঋণ বলা আছে, কুঋণ এবং অবলোপনকৃত কুঋণ আদায়। আচ্ছা, এই জায়গাতে একটা বিষয়, অবলোপনকৃত কুঋণ আদায়, দ্যাট মিনস আমি একটা ব্যাড ডেটস, আমি এটাকে এক্সপেন্সের এগেনস্টে ওই মুহূর্তে শেষ করে দিয়েছি, যে না আমি এই টাকাটা আর কোনো দিন পাবো না। আমি আমার এক ফ্রেন্ডকে এত টাকা মানে 5,000 টাকা দিয়েছি, সে 3 বছর ধরে আমাকে ঘুরাচ্ছে, অতএব আমি এই ধরেই নিছি যে এই টাকা আমি আর কোনোদিন পাবো না। এখন 6ষ্ঠ বছরে যে আমি এই টাকাটা পাইছি, এই 5,000 টাকা আমার বন্ধু আমাকে ফেরত দিছে বা আমার ওই ব্যবসায়ী আমাকে ফেরত দিয়েছে, তাহলে এই অবলোপনকৃত কুঋণ আদায়, এইটা কিন্তু আবার সেই রেভিনিউ আকারে চলে যাবে, যেহেতু এটা আমার রেভিনিউ বা মানে ক্রেডিট সেলসের একটা পার্ট, যেটা আমি একবার এক্সপেন্স দেখিয়ে ফেলেছিলাম, কিন্তু আজকে যেহেতু আমি আবার টাকা পেয়েছি, যেহেতু আদায় করতে পারছি বা আমার কাছে আদায় হয়েছে, সেহেতু এইটা আবার ক্রেডিট পাশেই পড়বে রিসিভেবলের আকারে। আচ্ছা, তো বিমা সালামি আমরা জানি এটা একটা হচ্ছে গিয়ে প্রিপেড এক্সপেন্স। ডক এবং আমদানি শুল্ক, এটাও হচ্ছে গিয়ে একটা এক্সপেন্স। মেরামত ও নবায়ন খরচ, যেটাই আমরা বলি, এটা এক্সপেন্স। আসবাবপত্র ও সজ্জা, এটা হচ্ছে অ্যাসেট। যন্ত্রাংশ লুজ টুল, এটা আমার ইকুইপমেন্টের পার্ট। প্রাপ্য হিসাবে বাট্টা সঞ্চিতি, আচ্ছা প্রাপ্য হিসাবে বাট্টা সঞ্চিতি তার মানে ডিসকাউন্টেরও সে অ্যাকুমুলেটেড ডিসকাউন্ট নামে একটা হিসাব রাখে, তাহলে এই প্রাপ্য হিসাবে বাট্টা সঞ্চিতি, দ্যাট মিনস এই একই কথা, বাট্টা যেহেতু আছে, তাহলে এটা যেহেতু প্রাপ্য হিসাব মানে রিসিভেবলকে আমার হচ্ছে গিয়ে কমিয়ে দেয়, তাহলে এটা রিসিভেবলের পার্টে যেহেতু এটা ডেবিট পাশে আসে, ঠিক সেম ভাবে এটা ক্রেডিট পাশে চলে যাবে। নিট ক্রয় বিক্রয় উত্তোলন মূলধন, তো এই মোটামুটি আমাদের রেও মিলের আসলে পার্টটা ছিল। আপনাদের এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে তো একটু কোশ্চেন করতে পারেন, রেও মিলের পার্টে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যে লিঙ্কটাই দেওয়া হয়েছে, এই এই মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে আবার সেম লিঙ্কই আপনারা জয়েন করবেন, আমি সেম লিঙ্কই আবার হচ্ছে গিয়ে শুরু করব। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন কোশ্চেনটা করতে পারেন, আর যদি কোনো কোশ্চেন না থাকে তো আমরা আরেকটু সামনে যাব, কারণ এরপরে আমরা আসলে শুরু করব হচ্ছে অনুপাত বিশ্লেষণ, দ্যাট মিনস রেশিও অ্যানালাইসিস যে পার্টটা আমাদের জন্য থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটাও আমি গত বলেছি, যে আমাদের প্রতি বছর রিটার্নের
একটা প্যারামিটার আমাকে আসলে হিসাব করে নিতে হয় যে আমি যে গত বছর আমি আমার খরচ যা দেখিয়েছি, এবছর আসলে আমার খরচ কত দেখাইলাম, এবছর ইনকাম যত দেখিয়েছি, গত বছর ইনকাম কত দেখাইছি, কত পার্সেন্টেজ রেটে আসলে আমি দেখাইছি। তাহলে এই পার্সেন্টেজগুলো আমাকে আসলে হিসাব করে নিতে হয়। আদারওয়াইজ আমি আমার ক্লায়েন্টদের রিটার্ন যখন আমি করতেছি, তখন এই রিটার্নটা রিস্ক বেসড অ্যাপ্রোচে অডিটে পড়ার সম্ভাব্যতা অনেক বেশি পরিমাণ, দ্যাট মিনস প্রবাবিলিটি অনেক হাই হয়ে যায়। কারণ আমি যখনই হচ্ছে গিয়া 5% 6% রেটে যখন আমি করতে যাব, তো এই 5% 6% 7% 8% যখন এই রেটে যদি আমার রেভিনিউ গ্রোথ হয়, তাহলে আলটিমেটলি বোঝাই যায় যে এই স্টেটমেন্টগুলো আসলে মেকিং স্টেটমেন্ট। কারণ একেবারেই 4% 5% সেম রেটে কখনোই রেভিনিউ জেনারেট হওয়া সম্ভব না, সেম রেটে কখনোই এক্সপেন্স জেনারেট হওয়া সম্ভব না। তো এই জায়গাটার থেকে আমাদের বের হওয়ার জন্য আমাদেরকে এই অনুপাত বিশ্লেষণ বা রেশিও অ্যানালাইসিস জানাটা খুবই প্রয়োজন। তো আমাদের একজন প্রশ্ন করেছিলেন যে ম্যাথের পার্টে আসলে কত কোশ্চেন থাকবে। লাস্ট 3টা কোশ্চেন যদি আমি যাচাই করে দেখে বলি, ম্যাথের পার্টের থেকে 30 মার্ক কোশ্চেন ছিল। তার মধ্যে আয়কর থেকে ছিল, মানে আয়কর নির্ধারণী থেকে ছিল হচ্ছে 8 থেকে 10 মার্ক, আর 10 মার্ক ছিল একেবারেই এই অ্যাকাউন্টিং রিলেটেড। দ্যাট মিনস এখান থেকে এবারও আশা করা হচ্ছে যে অ্যাকাউন্টিং থেকে 10 থেকে 15 মার্কস অ্যাটলিস্ট অ্যাকাউন্টিং থেকে থাকবে, 10 মার্ক আয়কর থেকে থাকবে। দ্যাট মিনস এই 25 মার্ক হচ্ছে গিয়ে ম্যাথ থেকে থাকবে। যদি আপনারা একটু এখানে কি করতে পারেন, ফোকাস দিতে পারেন, তো এই জায়গা থেকে খুব বেশি মার্কস ক্যারি করা পসিবল। এবং আমাদের যে টার্গেটেড যে 40 মার্কস, মানে 40+ মার্কস আমাকে পেতে হবে, এই 40+ মার্কসটা পাওয়াটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো যেটা আসলে বলছিলাম যে এই জায়গাতে লাস্ট কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে রেশিও অ্যানালাইসিস ছিল, রেওমিল ছিল 2বার। লাস্ট এক্সামগুলো যদি আমরা হিসাব করি, রেওমিল ছিল 2বার, উদ্ধৃত পত্র ছিল 1বার, দ্যাট মিনস ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট ছিল 1বার, আর একবারই দ্যাট মিনস এই যে 24-এর কোশ্চেন, এটা আসলে কোশ্চেন ছিল কি না আমার এটা খুব একটু সন্দেহ হয়। এখানে আসলে সবাইকে পাস করিয়ে নেওয়ার একটা হয়তো প্রবণতা ছিল এনবিআর এর, যেটা গতবার যে কাজটা যে কোশ্চেনটা যেভাবে হয়েছে। তো এবারের কোশ্চেনটা সেরকম হবে না। যেটার বড় বিষয় হচ্ছে যে এই প্রথমবার কাস্টমসের সিএনএফ এজেন্টদের পরীক্ষা গিয়েছে কিছুদিন আগে। তো সেই কোশ্চেনটাও যদি আমরা অ্যানালাইসিস করে দেখি যে এনবিআর এর কোশ্চেন আসলে প্যাটার্নগুলো কীরকম হচ্ছে, তো সেই জায়গাতে যদি আমরা দেখি যে কোশ্চেন কিন্তু এখন তুলনামূলক আগের সেই জায়গাতে নাই যে এইটা বিশ্লেষণ করো, ওইটা ব্যাখ্যা করো, এইটা আলোচনা করো, ওইটা সম্পর্কে বলো, বা হচ্ছে গিয়ে এই আয়কর আইনজীবী হিসাবে তুমি নিজেকে কি মনে করো, এই ধরনের কোশ্চেন আসলে খুব একটা এখন আসার সম্ভাবনা নাই। তো সেই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে। এই কারণে যদি আমরা ম্যাথ থেকে যদি কিছু মার্কস আমরা অতিরিক্ত ক্যারি করতে পারি, তো সেটা আমার জন্য প্লাস পয়েন্ট হবে। আর একটা প্লাস পয়েন্ট আছে হচ্ছে গিয়ে কি, আমি আবারও বলতেছি, আপনারা যদি কেউ মনে করেন এখনো সময় আছে, এখনো অলমোস্ট আমি মনে করি যে 1.5 মাসের মতো সময় আছে অলরেডি, পরীক্ষা 1.5 মাসের আগে, আরও এখনো 1.5 মাসের আগে হবে না। তো 1.5 মাসের সময়ের মধ্যে আপনারা যদি মনে করেন যে আমি ল এর এরিয়াটা একটু ইংলিশে অ্যান্সার করার চেষ্টা করব, যদি আপনারা কেউ পারেন, তাহলে সেই ইংলিশে অ্যান্সার করতে পারলে আপনার জন্য পাশের হার থাকবে অ্যাটলিস্ট 80 থেকে 90%। আপনি যাই লেখেন, হোয়াট এভার ইউ রাইট, তবে হ্যাঁ সেটা আপনি যাই লিখবেন সেই লেখাটা তো অবশ্যই আপনার একটা প্রফেশনাল লেখা টাইপের লেখা হইতে হবে, যাতে ওই যে দেখবে সেও যাতে একটু কনফিউজ থাকে যে না উনি যা লিখছে এটা রাইট, এই ধরনের কনফিউজ করে দিতে হয়। কারণ এই খাতাগুলো কিন্তু সবই কিন্তু কর কমিশনার, ডিসিটি ওনারা দেখে না, ওনাদের যে জুনিয়র যারা আছে, যারা ইন্টারমিডিয়েট পাস, ইন্টারমিডিয়েট পাস বা ইন্টারমিডিয়েট পাসের পরে আজকে 5 বছর চাকরি করার পরে, 10 বছর চাকরি করার পরে কর পরিদর্শক হিসাবে যারা উন্নীত হয়েছে, তারাই আসলে খাতাটা দেখে, এবং তাদের আসলে ইংলিশ নলেজ কিন্তু এতটাও স্কিল ডেভেলপ ওনারা করতে পারে নাই। সেই জন্য আমার বলা যে যদি ইংলিশে আপনি অ্যান্সার করতে পারেন আপনার পাস নিশ্চিত, আমি এইটুকু বলেছিলাম। তো যাই হোক, আমরা দ্বিতীয় অংশে রেশিও অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আপনারা একটু হয়তো 2 থেকে 3